আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আগরবাতির গন্ধ মম করছে সারা বাড়ি। উঠানে কিচকিচ করছে গ্রামের মানুষ। বিকেল গড়িয়ে সন্ধ্যের আয়োজন চলছে প্রকৃতিতে। পাখিটা নিড়ে ফেরার উদ্দেশ্যে ছুটে চলেছে এদিক ওদিক, সাথে করছে কিচিরমিচির শব্দ। তবে সেই সাথে কানে আসছে বাড়ির দক্ষিণ দিকের শিমুল গাছের উপরে বসা কাকের কাকা ডাক। অবেলায় কাকের ডাক বড্ড বেমানান, তবে তাতে কি বা? বাড়ির উঠানে কাফনে মোড়ানো তাহেরার লাশটাও বেমানান লাগছে, তবে করার কিছুই নেই। তৌহিদুর গ্রামের বাড়ি নিয়ে এসেছে তাহিরার লাশ। একপাশে এলোমেলো হয়ে বসে আছে ইমা, আর তার পাশেই ইয়ানা বসেছে ইমাকে সামলাতে। ইমার চোখে পানি নেই, দৃষ্টি সামনে রাখা লাশের খাটিয়ার দিকে। শুধু বিড়বিড় করে একটা কথাই বলছে, তার জন্য মরে গেছে মা। সে দায়ী তার মায়ের মৃত্যুর জন্য। তার মা সত্যিই তাকে ছেড়ে চলে গেল, এটা যেন সে কিছুতেই বিশ্বাস করতে পারছে না। তাহেরার মাথার কাছে বসে মায়ের মুখের দিকে তাকিয়ে আছে তাহের। তার একটু দূরেই তৌহিদুর। এই গ্রামেই তাহেরা, ইমরুল আর তৌহিদুর সবার বাড়ি। এই গ্রামেই তাহেরার বেড়ে ওঠা, ইমরুলের সাথে প্রেম, তারপর বিয়ের আগের দিন পালিয়ে যাওয়া। আবার এই গ্রামে থেকেই তৌহিদুরকে বিয়ে করে শহরে পাড়ি দিয়েছিল সে। আজ আবার ফিরে এলো এই গ্রামে। তবে 3 বছরের রিমাকে কোলে নিয়ে বধূ সেজে গিয়েছিল সেদিন, আর আজ সাদা কাপড়ে মুড়ে ফিরে এলো। ডক্টর অপারেশন থিয়েটার থেকে বের হয়ে মুখ মলিন করে যখন বলেছিল শি ইজ নো মোর, সাথে সাথে ইমা সেন্সলেস হয়ে পড়ে গিয়েছিল। তাহের থম মেরে তাকিয়েছিল ডক্টরের দিকে, আর তৌহিদুর ফ্লোরে বসে পড়ে মাথায় হাত দিয়ে। ইয়াদ ইমাকে সামলাতে ব্যস্ত হয়ে পড়ে। বাড়িতে কল দিয়ে ইয়ানাকে আসতে বললে কিছুক্ষণের মধ্যে ইয়ানা আর ঈশান দুজনেই চলে আসে। কারো মনের অবস্থা স্বাভাবিক নেই, তাই সব ফর্মালিটি ইয়াদ নিজেই সামলায়। তৌহিদুরের কথায় তাহিরাকে গ্রামের বাড়ি আনার ব্যবস্থা করা হয়। তখন প্রায় সন্ধ্যা নেমে এসেছে। ও মা, তোমার তাহেরা চলে গেছে সবাইকে ছেড়ে, একটু কাঁদো। সাহিরা সাড়া না পেয়ে মায়ের মাথাটা বুক থেকে সরাতেই না বলে চিৎকার করে উঠল। তার চিৎকারে সবাই দৌড়ে কাছে গেল। আরবান দ্রুত পালস চেক করে পাশে বসে পড়ল থপ করে। নিজের মায়ের দিকে তাকিয়ে ইশারায় বোঝালো নানু আর বেঁচে নেই। সাহিরার চিৎকারে পুরো বাড়ি কেঁপে উঠল। ইমার নানুর বয়স হয়েছে, এই বয়সে এসে এত বড় ধাক্কা সামলে উঠতে পারেনি, সহ্য করতে পারেনি আদরের মেয়ের নিথর দেহ। সেও মেয়ের সাথে বিদায় নিয়েছে এই স্বার্থপর পৃথিবী থেকে। তাকেও সোজা করে শুইয়ে দেওয়া হলো। কে নির্মম সেই দৃশ্য! পাশাপাশি পড়ে আছে মা মেয়ের লাশ। ইমা ধীর পায়ে এগিয়ে গিয়ে নানুর মাথার কাছে বসে মাথা হাত বুলিয়ে দিয়ে বলল, এই নানু, তুমি কথা বলছো না কেন? তুমি তো আমার মায়ের মতো স্বার্থপর নও যে আমাকে একা ছেড়ে চলে যাবে। তুমি তো সবসময় আমার পাশে ছিলে, ছায়ার মতো। তাহলে আজ কেন নিজের মেয়ের জন্য আমাকে ছেড়ে যেতে চাইছো? এই নানু, ওঠো না, তোমার মেয়েকে একটু বকে দাও। সে আমাদের রেখে চলে যাচ্ছে, তুমি তাকে বকে দাও। ইয়াদ ইমার কাছে গিয়ে জোর করে টেনে উঠিয়ে দাঁড় করালো। ইয়াদ বুঝতে পারছে ইমার মেন্টাল কন্ডিশন একেবারে ঠিক নেই। খারাপ কিছু হয়ে যাওয়ার আগে দূরে নিতে হবে, ওকে বোঝাতে হবে। ইমা ইয়াদের দিকে তাকিয়ে বলল, এই দেখেন না, নানু কিছু বলছে না। কিছু বলুন না নানুকে। আমি কিভাবে বাঁচবো সবাই আমাকে রেখে চলে গেলে? কেউ তো ভালোবাসে না ইমাকে, শুধু মা আর নানু ছাড়া। তারাও চলে গেলে ইমা কিভাবে বাঁচবে? তাদের একটু বোঝান না। ইয়াদ কি বলে ইমাকে সান্ত্বনা দিবে ভাষা খুঁজে পাচ্ছে না। একসাথে দুজন আপন মানুষকে হারানোর যন্ত্রণা হয়তো ইয়াদও কোনো একদিন পেয়েছিল, তবে কষ্টটা হয়তো ইমার থেকে কম হয়েছিল। ইয়াদ ইমাকে কিছু বলছে না। ইমা ইয়াদকে চুপ থাকতে দেখে রেগে বলল, আপনি কাউকে কিছু বলছেন না কেন? ওদের বলুন আমাকে একা ফেলে না যেতে। আমি আর কখনো আপনাকে জ্বালাবো না, কথা দিচ্ছি। তবু ওদের যেতে মানা করেন। ইমা চিৎকার করে কথা বলতে বলতেই আবার চুপ হয়ে গেল। ইয়াদ তাকিয়ে দেখে সেন্সলেস হয়ে গেছে আবারও। ইয়াদ কোলে করে ইমাকে একটা রুমে নিয়ে শুইয়ে দিল। ইয়াদের পিছনে পিছনে ইয়ানাও গেল। ইয়াদ ইয়ানাকে বলল, ইয়ানা ভেজা গলায় বলল, একসাথে দুটো ধাক্কা কিভাবে সামলাবে রে ভাইয়া? ইয়াদ দীর্ঘশ্বাস ছেড়ে বলল, জানি না রে কি থেকে কি হয়ে গেল, তবে এর প্রভাব আমার উপর খুব খারাপভাবে পড়বে, সেটা ভালোই বুঝতে পারছি। রাত 10টায় বেশি বাজে। তাহেরা আর তার মায়ের দাফন শেষ হয়েছে এশার নামাজের পরপরই। ইমা এখনো ঘুমোচ্ছে।
হসপিটালের ঘুমের ইঞ্জেকশনের প্রভাব এখনও কাটেনি। ইয়াদ চিন্তায় আছে ঘুম ভাঙলে, কিন্তু ওরা বলেছে ইমার ঘুম ভাঙলে একসাথেই যাবে। ছাহিরা বেগম থম মেরে বসে আছে, আর তার পাশে বসে আছে কথা। ছাহিরা বেগম মা বোন হারিয়ে নিজের ভুল বুঝতে পেরেছে। আজ বুঝতে পেরেছে সে অনেক অন্যায় করেছে তাহেরার সাথে। ছাহিরা তাহেরার 5 বছরের বড় ছিল। বেশিরভাগ দেখা যায় ছোট বোনের জন্য বড় বড় স্যাক্রিফাইস করে, কিন্তু তাদের ক্ষেত্রে ছাহিরা ছিল অতিরিক্ত জেদি। সব সময় তাহিরাকে হিংসে করত সে। ছাহিরা ছিল বাবার চোখের মণি আর তাহেরা মায়ের। তবে ছাহিরা সেটা নিয়েও হিংসে করত। তার বাবা মা দুজনের কাছেই বেশি ভালোবাসা চাই। ছোটবেলা থেকে তাহেরার জিনিস কেড়ে নেওয়া ছিল স্বভাব। কোনো কারণে নিতে না পারলে নষ্ট করে দিত, যাতে সেটা তাহেরাও না পায়। সময়ের সাথে সাথে বড় হলেও মনের পরিবর্তন হয়নি ছাহিরার। ইমরুলকে না পেয়ে হিংস্র হয়ে উঠেছিল তাহেরার প্রতি। তাই সে ইমরুলের মৃত্যুর পর বাবাকে বোঝায় তাহেরার বিয়ে দেওয়া উচিত, তার বিয়ে দেওয়া উচিত। তার বুদ্ধিতে তাহেরার বাবা তাকে নানাভাবে চাপ দেয় বিয়ে করার জন্য। শেষ পর্যন্ত ইমাকে সরিয়ে ফেলার হুমকি দেয়। তাহেরা বাধ্য হয় বিয়ে করতে। তাহেরার জন্মের পর ইমাকে রেখে যাওয়ায় সব সময় বোঝাতো তার মা তাকে ভালোবাসে না, তাই এখানে রেখে গেছে, নিজের কাছে রাখেনি। আরও বড় হওয়ার পর বোঝায় ইমার বাবাকে ইমার মা ভালোবাসে না, তাই অন্য এক লোককে বিয়ে করে নিয়েছে। ছোট থেকে এসব শুনতে শুনতে ইমার মনে অভিমান জন্মে গেছে মায়ের জন্য। আজ নিজের কাছে নিজেকে ঘেন্না লাগছে ছাহেরার। তার বোনের মৃত্যুর জন্য অনেকটাই দায়ী সে। ইমা ছিল ইমরুলের শেষ স্মৃতি তাহেরার কাছে। ভালোবাসার মানুষের শেষ স্মৃতি ভালো রাখতে না পেরে প্রতিনিয়ত অপরাধ বোধে ভুগেছে তাহেরা। মেয়ের থেকে দূরত্ব তার জীবনের মায়া কমিয়ে দিয়েছে, তাই এত বড় অসুখ নিজের মধ্যে চেপে রেখেছিল, কাউকে বুঝতে দেয়নি কখনো। আরমান বাড়ির দক্ষিণ দিকে বারান্দায় বসে আকাশের দিকে তাকিয়ে আছে। বুকের ভেতরটা খা খা করছে। কষ্ট হচ্ছে ইমার জন্য। মেয়েটার জীবনে সুখের দেখা কখনো পায়নি। সে নিজেও কি কম কষ্ট দিয়েছে? ভাবতেই বুকের ব্যথাটা আরও তীব্র হচ্ছে আরমানের। অনেক সময় ধরে ইয়ানা দূর থেকে তাকিয়ে আছে আরমানের দিকে। শেষ পর্যন্ত এগিয়ে গেল। স্যার, কারো ডাকে আরমানের চিন্তার অবসান ঘটে। ঘুরে তাকাই ইয়ানার দিকে। ইয়ানাকে দেখে বলে, কিছু বলবে? ইয়ানা নির্লিপ্ত কণ্ঠে বলল, ভালোবাসেন ইমা ভাবিকে? ইয়ানার কথা শুনে আরমান বিস্ফোরিত চোখে তাকায়। আরমানের ভেতরটা ঢিপ ঢিপ করছে। তার জন্য যদি ইমার সংসারে আবার অশান্তি হয় তাহলে নিজেকে ক্ষমা করতে পারবে না কখনোই। আসলে আজ সারা দিন আরমানের দৃষ্টি ছিল ইমার দিকে। আরমানের মুখ দেখে মনে হতো ইমার কষ্ট সে উপলব্ধি করতে পারছে। ইয়ানা সবটা সময় সেটা খেয়াল করেছে। আরমান নিজেকে স্বাভাবিক করে গম্ভীর গলায় বলল, কি সব বাজে কথা বলছো? এই পরিস্থিতিতে তোমার সব কথা মাথায় এলো কিভাবে? ইয়ানা ইয়াদের পাশে বসে বলল, তিক্ত হলেও কথাটা সত্যি, যেটা আমি জানি স্যার। আন্টি বা নানুর মৃত্যু নিয়ে আপনি যতটা না ভাবছেন, তার থেকেও বেশি ভাবছেন ভাবির কষ্ট নিয়ে। ইয়ানার কথার উত্তরে আর্টের তীব্রতা বেড়ে দাঁড়ায় কয়েক গুণ বেশি। আরমানের সাথে মনি বা নানুর কখনোই খুব বেশি বন্ডিং ছিল না। প্রয়োজন ছাড়া তেমন কথাও হতো না। তাই তাদের মৃত্যুর থেকে আরমানের বেশি কষ্ট হচ্ছে ইমার কষ্ট দেখে। ইমার কান্না আরমানের বুকে রক্তক্ষরণ করছে। আজ আরমান নিজেকে ধিক্কার দিচ্ছে। নিজেকে প্রশ্ন করছে কোথায় ছিল তার এত কষ্ট, যখন সে নিজে ইমাকে কষ্ট দিত। কিছু হারিয়ে গেলে তার মায়া কাটতে শিখতে হয়, কিন্তু সেখানে আরমানের সাথে হচ্ছে উল্টো। ইমা হারিয়ে যাওয়ার পর তার প্রতি মায়া দিন দিন বেড়ে চলেছে আরমানের, যার লাভ কিছু না হলেও হয়তো ক্ষতি হবে অনেক। ইমা যদি আরমানের মনের কথা কোনোদিন জানতে পারে তাহলে হয়তো দম ফাটা তাচ্ছিল্যের হাসিতে ফেটে পড়বে। আরমান তো চাইতেই ইমার কষ্টে ডুবে থাকা জীবনে এক পশলা সুখের বৃষ্টি হতে পারত। তা না হয়ে কষ্টটাকে আরো বাড়িয়ে দিয়েছে সে। ইয়ানা চুপচাপ বসে রইল আরমানের পাশে, কেউ কিছু বলছে না। ইয়াদ ইমার পাশে বসে আছে, কখন ইমার ঘুম ভাঙবে সেই আশায়। হঠাৎ রনিতের কল এলে নেটওয়ার্কের প্রবলেমে কথা বলতে পারে না, তাই বাইরে বের হয়ে আসে। মাথায় কারো আলতো হাতের স্পর্শ পেয়ে ইমা চোখ মেলে তাকায়। পিটপিট করে তাকিয়ে দেখতে পায় তৌহিদুরকে। ইমা ধরপড়িয়ে উঠে বসতে গিয়েও পারল না। তৌহিদুর ভাঙা গলায় বলল, থাক মা, তোকে উঠতে হবে না। ইমা বলল, আপনি? তৌহিদুর মায়া ভরা দৃষ্টিতে তাকিয়ে আছে ইমার দিকে। ছোট্ট মেয়েটা কত বড় হয়ে গেছে। ইমা তাকে সেদিন অপমান করে ফিরিয়ে দেওয়ার পর তৌহিদুর আর কখনো ইমার সামনে যায়নি। তৌহিদুর মায়া ভরা কণ্ঠে বলল, তোর মা আমাকে কখনো মেনে নেয়নি,
তাই এমন ফাঁকি দিয়ে চলে গেল? আমি কি এতটাই খারাপ? তুইও একবার বাবা ডাকতে পারবি না? বিশ্বাস কর মা, দ্বিতীয়বার তোর মাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম তোর মতো একটা মিষ্টি মেয়ের বাবা হতে পারবো বলে। ছোটবেলায় তুই আমার আঙ্গুল ধরে হাঁটতি আর মিষ্টি করে বাবা ডাকতি। বিশ্বাস কর মা, সেই ডাক আজও আমার কানে বাজে। ইমা টলমলো চোখে তাকিয়ে আছে তৌহিদুরের দিকে। এত ভালোবাসা পায়ে ঠেলে সে কিভাবে বেছে নিয়েছিল তিক্ততার সম্পর্ক? এই মানুষটা একবার তার মুখে বাবা ডাক শোনার জন্য কত ছটফট করেছে, আর সে মুখ ফিরিয়ে নিয়েছে বারবার। সব সময় রক্তের সম্পর্কই কি সব হয়? মনের সম্পর্ককে কিছুই নয়? ইমার মন আজ তীব্র বুঝেছে সে। এবার ওনাকে ফিরিয়ে দিলে হয়তো একদিন আবার আফসোস করতে হবে আজকের মতো। হঠাৎই ইমার মায়ের কথা মনে পড়ে গেল। এক মুহূর্তের জন্য ভুলে গিয়েছিল মা আর নানুর কথা। ইমা পাগলের মতো কান্না করে বলল, আমার মা কোথায়? মা, আমার নানু। ইমার কান্নার শব্দে ইয়াদ ও বারান্দার থেকে রুমে চলে এলো। রুমে এসে দেখতে পেল তৌহিদুরকে। ইয়াদ ব্যস্ত হয়ে বলল, কি হয়েছে ইমা, এমন করছো কেন? ইমা শক্ত করে ইয়াদের হাত আঁকড়ে ধরে বলল, আমার মা কোথায় ইয়াদ? ইয়াদ নরম গলায় বলল, ইমা শান্ত হও, এমন পাগলামি করলে তুমি অসুস্থ হয়ে যাবে। ইমা কথা না শুনে চিৎকার করে কাঁদতে লাগলো আবার। ইমার দিকে টলমলো চোখে তাকিয়ে তৌহিদুর বের হয়ে গেল রুম থেকে। ইমাকে শক্ত করে জড়িয়ে ধরল ইয়াদ। তবু ইমা থামছে না। এভাবে চলতে থাকলে ইমা অসুস্থ হয়ে যাবে। ইয়াদ কি করবে বুঝতে পারছে না। ইয়াদ জোরে ধমক দিয়ে বলল, চুপ করবে তুমি? ইয়াদের ধমকে ইমা কেঁপে উঠে চুপ করে যায়। ইমাকে চুপ করতে দেখে ইয়াদ আবার বলে, চলো বাসায় যাবে। ইমা নিজেকে ইয়াদের থেকে ছাড়ানোর চেষ্টা করে ভেঙে ভেঙে বলে, আমি আপনার সাথে কোথাও যাব না। ইয়াদ উত্তেজিত হয়ে বলল, মানে? ইমা ডান হাতের উল্টো পিঠ দিয়ে চোখের পানি মুছে বলল, মা এখানে আছে, মাকে রেখে আমি কোথাও যাব না, আপনি চলে যান। ইয়াদ বুঝিয়ে বলল, আবার আসবে মায়ের কাছে? এখন অনেক রাত হয়ে গেছে, আমাদের ঢাকা পৌঁছাতে হবে। ইমাকে অনেক বুঝিয়ে ইয়াদ সাথে নিয়ে গেল। ইয়াদ, ইমা, ইয়ানা আর ঈশান ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে গেল। বাকি সবাই আগামীকাল যাবে। গতকাল রাত থেকেই বৃষ্টি হচ্ছে অবিরাম। প্রকৃতি সবুজ হয়ে উঠেছে চারিদিকে। বৃষ্টির পর প্রকৃতি হয়ে ওঠে সৌন্দর্যের অপার লীলাভূমি। আজ 15 দিন হলো ইমার মা আর নানুর মৃত্যুর। বাড়ি ফেরার পর এক ফোঁটা চোখের পানিও ফেলেনি সে। একদম চুপ হয়ে গেছে সারাদিন, উদাস হয়ে বসে থাকে। কারোর সাথে কথাও বলে না, আর ভার্সিটিও যায় না। ইয়াদের ভালো লাগছে না ইমার এই গম্ভীরতা। মিস করছে ইমার বিরক্ত করা। তবে ইয়াদ মুখ ফুটে কিছু বলেও না ইমাকে। নিজের মতো অফিস, জিম আর বাকি দুজন মানুষের সন্ধান করে চলেছে প্রতিনিয়ত। ইয়াদ বিরক্তি নিয়ে একবার বাইরের দিকে তাকালো। বৃষ্টি ইয়াদের একদমই অপছন্দ না। ঢাকা শহরে বৃষ্টি মানেই রাস্তায় হাঁটু সমান নোংরা পানি জল। বৃষ্টির ফোঁটা গায়ে পড়ে ভিজে গেলে কেমন খুঁতখুত করে ইয়াদ। পছন্দ না করার আরও বড় একটা কারণ হলো 5 মিনিট বৃষ্টিতে ভিজলে ইয়াদের জ্বর আসে শরীর কাঁপিয়ে। তাই অপছন্দের তালিকায় রেখেছে সে বৃষ্টিকে। তবে সেটা শুধু ঢাকা শহরের জন্য আর ভেজার জন্য। অন্য কোথাও অবস্থানকালে বৃষ্টির দিন তার খুব একটা মন্দ লাগে না। যদি কাচের জানালার এপার থেকে দেখে বৃষ্টি ভেজা প্রকৃতি, তবে আজ বৃষ্টি দেখার সময় নেই। আর তাই ইয়াদ বিরক্তি নিয়ে অফিসের জন্য রেডি হচ্ছে। কে জানে আজ রাস্তায় গাড়ি নিয়ে যাওয়া যাবে নাকি শিপের ব্যবস্থা করতে হবে। এদিকে ইমা জানালা দিয়ে মিনি ছাদটার এরিকা পাম গাছের পাতার দিকে তাকিয়ে আছে। বৃষ্টির ফোঁটা পড়তেই গাছের সরু পাতাগুলো কেমন নেচে নেচে উঠছে। সকাল 8টার বেশি বাজে হয়তো, কিন্তু বাহিরের দিকে তাকালে মনে হচ্ছে সন্ধে হয়ে আসছে, এমন অন্ধকার চারিদিকে। ইমা আগের মতো ইয়াদকে বিরল নেই। দেখুন বাইরে কি সুন্দর বৃষ্টি, চলুন দুজনে একসাথে ভিজি এই বৃষ্টিতে। ইয়াদ ইমার উদ্দেশ্যে বলল, নিচে চলো, ব্রেকফাস্ট করে তারপর আবার এভাবে বসে থাকো সারাদিন। ইয়াদ বের হয়ে গেল রুম থেকে, আর ইমা সোফা থেকে উঠে দাঁড়ালো। তবে নিচে যাওয়ার দিকে না তাকিয়ে মিনি ছাদের দরজার দিকে পা বাড়ালো। বৃষ্টি স্নান করার ইচ্ছে করছে ইমার। বৃষ্টির ফোঁটার সাথে নিজের ভেতরের কষ্টগুলোকে ধুয়ে ফেলতে ইচ্ছে করছে খুব। ইমা ধীর পায়ে ছাদের মাঝ বরাবর দাঁড়িয়ে দুহাত দুদিকে মেলে দিল। আকাশের দিকে মুখ করে চোখ বন্ধ করে নিল। বড় বড় বৃষ্টির ফোঁটাগুলো ইমার চোখে মুখে আছড়ে পড়ছে। গায়ের সাদা সুতি শাড়িটা একটু একটু করে ভিজে ইমার গায়ের সাথে মিশে যাচ্ছে। বৃষ্টির বেগ বেশি থাকায় মাত্র কয়েক মুহূর্তে ইমার সারা শরীর ভিজে একাকার হয়ে গেল। সাদা শাড়িটা দেহের সাথে এমনভাবে মিশে গেছে প্রত্যেকটা ভাঁজ ফুটে উঠেছে। ইয়াদের বাড়ির পাশের বাড়ি বেশ খানিকটা দূরে, মাঝে ইয়াদের ফলের বাগান।
ছাদের মাঝ বরাবর দাঁড়ানোর জন্য নিচ থেকেও দেখা যাচ্ছে না আর ইয়াদ চলে গেছে আর আসবে না। তাই ইমা নিশ্চিন্তে ভিজছে বৃষ্টিতে। চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়া নোনা পানিগুলো বৃষ্টির পানি গ্রাস করে নিচ্ছে। ইমার মনে হচ্ছে চোখের পানির সাথে মনের কোণে জমা কষ্টগুলো এই বৃষ্টির প্রতিটা ফোঁটা শুষে নিচ্ছে। ইয়াদ ফাইল রেখে চলে গিয়েছিল। ব্রেকফাস্ট শেষ করে রুমে এলো ফাইল নিতে। ইমাকে রুমে না পেয়ে এদিক ওদিক খুঁজতে লাগলো, কারণ ইমা নিচে যায়নি। সাইড টেবিল থেকে ফাইলটা হাতে নিয়ে আবার ইমাকে খোঁজার জন্য ওয়াশরুমের দিকে তাকালো। না পেয়ে ছাদের দরজার কাছে আসতেই ইয়াদের হাত থেকে ফাইলটা নিচে পড়ে গেল। ইয়াদ একবার ফাইলের দিকে তাকিয়ে আবার ইমার দিকে তাকালো। দুহাত দুদিকে মেলে আকাশের দিকে মুখ করে চোখ বন্ধ করে আছে। বৃষ্টির ফোঁটায় ইমার চোখের ঘন কালো পাপড়িগুলো নড়ে উঠছে প্রতিনিয়ত। সারা মুখে পানির বড় বড় ফোঁটা, গোলাপি ঠোঁটের কোণে পানি। বৃষ্টির ফোঁটা কপালে পড়ে গাল, চিবুক, তারপর গলা বেয়ে নিচে নেমে যাচ্ছে। ইয়াদ আজ নিজের মধ্যে নেই, সে হারিয়ে গেছে ইমার মাঝে। কখন রুম থেকে ধীর পায়ে ছাদে পা রেখেছে ইয়াদ নিজেই জানে না। মুহূর্তে ইয়াদের সাদা শার্ট ভিজে গায়ের সাথে লেপ্টে গেল। মাথার চুল বেয়ে পানিগুলো গড়িয়ে নিচে নামতে লাগলো। ইয়াদ ধীর পায়ে এগিয়ে গিয়ে একদম ইমার সামনে দাঁড়ালো। ইয়াদ ইমার থেকে অনেক লম্বা, তাই সামনে দাঁড়িয়ে ইয়াদ নিচের দিকে তাকিয়ে ইমার মুখ দেখছে। ইয়াদের চুল বেয়ে পড়া পানিগুলো ইমার চোখে মুখে পড়ছে। ইমা বৃষ্টিতে ভেজায় এতটাই ব্যস্ত, তার এত কাছে এসে কেউ দাঁড়িয়েছে ইমার হুঁশ নেই। বৃষ্টির ঠান্ডা পানিতে ইমার সারা শরীর বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। হঠাৎ মুখে গরম নিঃশ্বাস পড়তেই ইমা চোখ পিটপিট করে তাকায়। ইমা আর ইয়াদের মাঝে হয়তো 1 ইঞ্চিরও কম দূরত্ব আছে। ইমা চোখ খুলে ইয়াদকে দেখে চমকে গেল। এক পা পিছিয়ে যেতেই ইয়াদ স্পর্শ যেন ইমার গায়ের প্রতিটি লোমকূপে পৌঁছে গেল। একে অপরের মাঝে আর সুতো পরিমাণ জায়গাও ফাঁকা নেই। এবার ইমাও মুগ্ধ হয়ে তাকিয়ে আছে ইয়াদের ভেজা মুখের দিকে। ইমা চোখ দুটো পিটপিট করছে, কারণ একটু পরপরই ইয়াদের চুল বেয়ে পানিগুলো ইমার চোখে মুখে গড়িয়ে পড়ছে। এভাবে কতটা সময় পার হয়ে গেল কারো জানা নেই। একে অপরের দিকে তাকিয়ে বৃষ্টি বিলাস করছে। হারিয়ে গেছে অন্য এক জগতে। বৃষ্টির বেগ যেন আরো কয়েক গুণ বেড়ে গেল। চারপাশটা আরো ঘন কালো অন্ধকারে তলিয়ে গেল। ইমার শীত লাগতে শুরু করেছে। ভেজা গোলাপি ঠোঁট দুটো মৃদু কাঁপছে। ইয়াদের দৃষ্টি আটকে গেছে সেই ভেজা ঠোঁটে। নিজের অজান্তে ইয়াদ একটু একটু করে আগাতে লাগলো ইমার ঠোঁটের দিকে। ইয়াদের দুহাত ইমার কোমরে আর ইমা নিজের 2 হাত ইয়াদের কাঁধের শার্ট খামচে ধরে আছে। বিকট শব্দে বজ্রপাত হলে দুজনের হুঁশ ফেরে। ইয়াদ তৎক্ষণাৎ ইমাকে ছেড়ে দেয়। ইমা ছিটকে দূরে সরে যায়। ইমা কোনো দিকে না তাকিয়ে দৌড়ে চলে যায়। ইয়াদ পাশের চেয়ারে বসে পড়ে। কাচের টেবিলটাতে টপ টপ করে বৃষ্টির ফোঁটা পড়ছে। সেগুলো দেখতে লাগলো। কি হয়েছিল তার, এসব কি করছিল? এটা কি কেবলই আকর্ষণ ছিল নাকি অন্য কিছু? ইয়াদ কিছু ভাবতে পারছে না। এখনো চোখে লেগে আছে ইমার ভেজা মুখটা, যা খুব করে কাছে টানছিল ইয়াদকে। গলার বিন্দু বিন্দু পানিগুলো শুষে নিতে ইচ্ছে করছিল। ইয়াদ দুহাতে নিজের ভেজা চুলগুলো পেছনের দিকে দিল। তবে কি সেটাই ঠিক যেটা ইয়াদের মন বলছে? কিন্তু ইয়াদ তো তার মনের কথা মানতে নারাজ। ইয়াদ চেয়ারে হেলান দিয়ে আকাশের দিকে মুখ করে চোখ বন্ধ করে নিল। উপভোগ করতে লাগলো বৃষ্টির প্রতিটা ফোঁটা। খুঁতখুঁতে লাগা বৃষ্টির স্বাদটা আজ ইয়াদের কাছে অন্যরকম লাগছে। এক নাম না জানা অনুভূতি নাড়া দিচ্ছে মনে। ইমা ওয়াশরুমে গিয়ে শাওয়ারের নিচে দাঁড়িয়ে জোরে জোরে শ্বাস নিতে লাগলো। ইয়াদকে এত কাছে দেখে ইমার হার্টবিট ফাস্ট হয়ে গিয়েছিল। হয়েছে হার্টবিট থেমে গিয়েছিল। আর যখন ঠোঁটের দিকে ইমার ভাবতে পারল না, দুহাতে মুখ ঢেকে নিল লজ্জায়। তখন হঠাৎ এমন পরিস্থিতি তৈরি হয়েছিল বলে ইমা লজ্জা পেতেও ভুলে গিয়েছিল। এখন ইমার মনে হচ্ছে ইয়াদের সামনে গেলেও লজ্জায় মরে যাবে সে। ইমার শীত বাড়তে লাগলো, তাই তাড়াতাড়ি শাওয়ার শেষ করে ড্রেস চেঞ্জ করতে গিয়ে দেখে সে কোনো কাপড় আনেনি। এখন বাইরে যাবে কি করে সেটা ভেবে ইমার মাথায় হাত। ওয়াশরুমের দরজা একটু ফাঁকা করে দেখে ইয়াদ রুমে আসেনি এখনো। ভেজা কাপড়ে দৌড়ে কাবার্ডের সামনে চলে গেল। একটা ধূসর রঙের শাড়ি নিয়ে ঘুরতেই ইয়াদকে দেখতে পেল রুমে আসছে। দুজনের চোখাচোখি হয়ে গেল। ইমা চোখ নামিয়ে দ্রুত ওয়াশরুমে চলে যায় আর ইয়াদ রুমেই ড্রেস চেঞ্জ করে নেয়। এই প্রথম হয়তো ইয়াদের অফিসের জন্য লেট হলো। দ্রুত রেডি হয়ে বের হয়ে গেল রুম থেকে। ইমা শাড়ি পরে ওয়াশরুমে দাঁড়িয়ে আছে। ইয়াদের সামনে পড়তে হবে ভেবে লজ্জা লাগছে। বের হতে ইচ্ছে করছে না। হঠাৎ মনে হলো ইয়াদ ভেজা কাপড়ে আছে, তাই তাড়াতাড়ি বের হয়ে গেল ওয়াশরুম থেকে। কিন্তু ইয়াদকে দেখতে পেল না রুমে।
কাপড় রাখার ঝুড়িতে ইয়াদের ভেজা কাপড় দেখে বুঝতে পারল ইয়াদ চেঞ্জ করে চলে গেছে অফিসে। এক মুহূর্তের জন্য ইমার উদাসীনতা কেটে চঞ্চলতা ভর করেছিল, আবার এক হয়ে যেতেই উদাসীনতা তাকে গ্রাস করতে লাগলো।